আজকে আমাদের যে ডেটা টাইপ, যে ডেটাটা নিয়ে আমরা কাজ করব সেই ডেটাটা হচ্ছে, এটা একটা ডেটার ডেমো ডেটা। এখন আমরা অনেকগুলো কথা বললাম, লেভেল অফ মেজারমেন্ট নিয়ে কথা বললাম। এখন এই যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, কোরিলেশন বেসিক্যালি কখন করি আমরা, কেউ জানি কোরিলেশন আসলে কেন করি, কি দেখার জন্য করি, দুটো ভেরিয়েবলের কি দেখার জন্য আমরা কোরিলেশন করি? কারো জানা আছে? আমাদের কারো আইডিয়া আছে কোরিলেশন অ্যানালাইসিস কেন করি? আমরা অনেকেই স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের আছি, স্ট্যাটিস্টিক্স পড়েছি, এটা খুবই বেসিক অ্যানালাইসিস। কেন কোরিলেশন অ্যানালাইসিস করি? ম্যাম, দুইটা মানে দুইটা ইনফরমেশনের মধ্যে সম্পর্কটা দেখার জন্য, মানে তুলনা করার জন্য। ইনফরমেশনের মধ্যে? মানে ডেটার মধ্যে তুলনা করার জন্য। ভেরিয়েবলের মধ্যে? ভেরিয়েবল কি? দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা সম্পর্ক কি? ভেরিয়েবল মানে হচ্ছে যেই এটা একটা ডেটার বা একটা এন্টিটির ক্যারেক্টারিস্টিক্স, যেমন এজ, এটা একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা ভেরিয়েবল। এডুকেশন, এটা একটা মানুষের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা এক ধরনের ভেরিয়েবল। এভাবে ইনকাম, ইনকাম হতে পারে, ফ্যামিলি সাইজ হতে পারে, বা তার স্যাটিসফ্যাকশন লেভেল হতে পারে, তার আম, বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে তার কমিউনিকেশন, এটা এক ধরনের ভেরিয়েবল হতে পারে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা মানুষের বা একটা সিঙ্গেল এন্টিটির একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ ডিনোট করে, যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। তো কোরিলেশন অ্যানালাইসিস মেইনলি ভেরিয়েবলদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, একটা ভেরিয়েবলের চেঞ্জ হলে অন্য ভেরিয়েবলের কি ধরনের চেঞ্জ হয়, বা একটা ভেরিয়েবল অন্য ভেরিয়েবলকে কিভাবে এফেক্ট করে, সেই বিষয়টা আমরা দেখি কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা সবচেয়ে বেসিক যে কোরিলেশনটা মেইনলি করি সেটা হচ্ছে পিয়ারসনস কোরিলেশন। পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলে। পিয়ারসন কোরিলেশন আমরা সবচেয়ে কমনলি ইউজ করি। তবে ওই যে বললাম লেভেলস অফ ডেটা, এই লেভেলস অফ ডেটা অনুযায়ী আবার কোরিলেশন অ্যানালাইসিস ডিফার করে। এখন প্রথমে আমি যেটা আমাদের আজকে টপিকে যেটা ছিল, প্রথম যে কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। এই কোরিলেশনটা আমরা আসলে কখন করি? আমরা গত ক্লাসে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়েছিলাম, বা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথাবার্তা বলেছিলাম। আমাকে এখন কেউ বলো, নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা আসলে কি বুঝি? আমি গত ক্লাসে এটা বলেছিলাম। হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? ম্যাম, নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় এখানে হলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে ডাটাগুলা আর কি। কাছাকাছি থাকবে মানগুলা, আর বেল শেপড কার্ভ হবে আর কি। ওকে, যেসব ডেটা বেল শেপড কার্ভের মধ্যে ফিট করবে এবং এটা একটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে, যখন ডেটা আমার ইভেনলি ডিস্ট্রিবিউট হবে সেটাকে আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। নন নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে? হয় ডেটাটা যে কোনো একদিকে ক্লাস্টার করবে, একদিকে আমার ডেটা ইভেনলি ডিস্ট্রিবিউট না হয়ে হয়তো বা বাম দিকে একটু বেশি হচ্ছে, সব ডেটাগুলো বাম দিকে এসে জড়ো হয়ে হবে, বা ম্যাক্সিমাম ডেটা আমার ডান দিকে জড়ো হবে, বা মাঝখানের যে লাইনটা মিডিয়ান থেকে ডানে বামে স্কিউ করবে, এটাকে স্কিউনেস বলা হয়। একদিকে লেফট লেফট দিকে ক্লাস্টার করলে সেটাকে লেফট স্কিউডলি ডেটা বলি, এবং হচ্ছে যে রাইট দিকে হলে রাইটলি স্কিউড ডেটা বলি। এখন যেসব ডেটায় এই ইভেন ডিস্ট্রিবিউশন থাকবে না বা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে না, সেই সব ডেটার ক্ষেত্রে আমরা এই যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন আছে, সেই কোরিলেশনটা টেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ডেটা লেভেল বলেছি, এই যে অর্ডিনাল লেভেলের ডেটা, ঠিক আছে, মেইনলি অর্ডিনাল লেভেলের ডেটা, যেসব ডেটাকে কি করা যায়, বিভিন্ন অর্ডারে ভাগ করা যায় বা র্যাঙ্ক অর্ডার অনুযায়ী সাজানো যায়, সেই সব ডেটার ক্ষেত্রে, অথবা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ইউজ করি। বোঝা গেছে? তাহলে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কখন ইউজ করি? অর্ডিনাল লেভেলের ডেটা, যেসব ডেটাকে শুধুমাত্র র্যাঙ্ক করা যায় বা অর্ডার অনুযায়ী সাজানো যায় সেই সব ডেটার ক্ষেত্রে, এবং
অথবা যেটা হতে পারে নন নর্মালি ডিস্ট্রিবিউটেড। নর্মাল ডিস্ট্রিবিউশন নেই যেসব ভেরিয়েবলের, কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে। কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে। নিউমেরিক্যাল ভ্যালুটা হবে ফ্র্যাকশন ওয়াইজ। তো নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে আমরা নর্মালি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ইউজ করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম। ওকে, আমরা কিভাবে করব? গত ক্লাসে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের সময় কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম? কিভাবে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করেছি? অ্যানালাইজ অপশনে গেছিলাম। এই যে উপরের ট্যাবে অ্যানালাইজ অপশন আছে, এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ গিয়েছে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পাশাপাশি অনেক ধরনের অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে এই যে কোরিলেট, আমরা যেটা নিয়ে কথা বলছি, কোরিলেশন অ্যানালাইসিস, তাহলে অ্যানালাইজে যে কোরিলেটে যে আমাদের এই যে বিভিন্ন ধরনের কোরিলেশনের টাইপ, ডান পাশে এই যে বিভিন্ন ধরনের কোরিলেশনের টাইপ দেখা যাচ্ছে। এখন এটাতে আমরা পরে যাব, তার আগে বলি আমরা এই যে ভেরিয়েবল গুলো দেখা যাচ্ছে, দেখি জেন্ডার। জেন্ডার কোন ধরনের ভেরিয়েবল? কোন ধরনের, কোন লেভেলের ডেটা? ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল তো বুঝেছি, নমিনাল না অর্ডিনাল? নমিনাল। নমিন। ওকে, এডুকেশন কোন লেভেলের ডেটা? অর্ডিনাল। ওকে, আচ্ছা এটা গেল। এই যে স্যাটিসফ্যাকশন অন লাইফ, এটা কোন লেভেলের ডেটা? কোন লেভেলের ডেটা? স্যাটিসফ্যাকশন কি এটা আমরা একটু দেখি তো, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখি স্যাটিসফ্যাকশন অন লেভেলের, দেখি কি আসে। স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন যদি দেই, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখি কি আসে। এই দেখো কি এসেছে, ভেরি ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। এখন বলো এটা কোন লেভেলের ডেটা? অর্ডিনাল। র্যাঙ্কিং করা আছে এই জন্য। ওকে, এটা হচ্ছে অর্ডিনাল লেভেলের ডেটা। তাহলে আমরা প্রথমে যে ইয়ে করলাম, প্রথমে যে কথাটা বললাম যে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কি করে, আমার যে অর্ডিনাল লেভেলের ডেটা আছে সেই লেভেলের ডেটাটাকে ডেটার মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে আমার বেসিক্যালি স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন ব্যবহৃত হয়। আমার আউটপুট উইন্ডোটা দেখা যাচ্ছে না, আমি একটু শেয়ারিংটা একটু রিক্যাপ করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন দেখব যে একজন মানুষের এডুকেশন ক্যাটাগরি, এডুকেশন কিন্তু এটার যখন আমরা ক্যাটাগরি করেছি তখন কিন্তু এটা ক্যাটাগরিক্যাল ডেটা হিসেবে আমার এখানে প্রেজেন্ট করা যাচ্ছে। এখন আমরা একটু ফ্রিকোয়েন্সিটা দেখতে চাচ্ছি যে এডুকেশনের ফ্রিকোয়েন্সি কিরকম আছে। অ্যানালাইজ যে আমরা একটু দেখতে চাই কোন ক্যাটাগরি এডুকেশন আমাদের আছে। এডুকেশন ক্যাটটাকে এপাশে নিয়ে আসি, একটু ফ্রিকোয়েন্সিটা চেক করি। এই যে ক্যান সাইন অনলি আছে 36%, প্রাইমারি লেভেলে আছে 6%, সেকেন্ডারি 38, অ্যাবাভ সেকেন্ডারি 20। তাহলে আমাদের এখানে 4টা ক্যাটাগরি ডেটা আছে, ক্যান সাইন অনলি, প্রাইমারি, সেকেন্ডারি এবং অ্যাবাভ সেকেন্ডারি। এখন আমরা দেখতে চাচ্ছি এই যে দুই লেভেলের ডেটা, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি কোরিলেশন আছে। তাহলে আমরা কোথায় যাব? অ্যানালাইজে যাব, কোরিলেটে যাব। এখন আমি প্রথমে বলেছি কোরিলেশন বলতে দুটো ভেরিয়েবলের মধ্যে যেই সম্পর্ক সেই সম্পর্কটাকে বোঝায়।
এখন এখানে দেখা যাচ্ছে বাইভ্যারিয়েট। বাইভ্যারিয়েট শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ কি সেটা আগে বলো। দুই। দুইটা ওকে, ভেরিয়েবল। যেহেতু কোরিলেশন দুটো ভেরিয়েবলের সম্পর্ক ডিনোট করে, সো অ্যানালাইজে যে কোরিলেটে যে আমরা বাইভ্যারিয়েট অপশনটা সিলেক্ট করব। বাইভ্যারিয়েট অপশন সিলেক্ট করার পর আমি দেখব, প্রথমে আমরা দেখতে চাচ্ছি এডুকেশন ক্যাটাগরি এবং স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের মধ্যবর্তী সম্পর্কটা আমরা দেখতে চাচ্ছি। কিন্তু দেখো এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট এইখানে যে দেখা যাচ্ছে, এখানে পিয়ারসনে সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি স্পিয়ারম্যান। সো পিয়ারসনটা উঠিয়ে দিয়ে স্পিয়ারম্যানে একটা টিক দিয়ে দেবো, এবং টিক দিয়ে যদি ওকে করি তাহলেই এটা একটা ম্যাট্রিক্সের মতো আসবে। এই যে আমার কোরিলেশনের যেই আউটপুট সেটা এসেছে, এটা একটা ম্যাট্রিক্স। দেখো এটাকে যদি সমান কোণাকুণি ভাবে দুটো ভাঁজ করি তাহলে এই পাশে যে রেজাল্ট আসবে এ পাশেও সেই রেজাল্টই আসবে। আমরা যে কোনো এক পাশটা দেখবো, এই যে এডুকেশনের সাথে এডুকেশনের সম্পর্ক, আবার এডুকেশনের সাথে স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের সম্পর্ক। এখন নিজের সাথে নিজের সম্পর্ক, এটা কি কম হবে না বেশি হবে? এডুকেশনের সাথে যদি এডুকেশনেরই সম্পর্ক আমরা নির্ণয় করি, এটা কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, ম্যাম একই হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, কোরিলেশনের যেই ভ্যালু গুলো আসে, কোএফিসিয়েন্ট যে ভ্যালু গুলো আসে, সেই ভ্যালুর রেঞ্জটা কত বলো তো? এর ভ্যালু কতর মধ্যে থাকে কোরিলেশনের? জানা আছে? -1 থেকে +1। ওকে, কোরিলেশনের ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে হবে। এই -1 থেকে +1 রেঞ্জে মাঝের ভ্যালুটা হচ্ছে 0। 0 মানে ওই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। 0 থেকে যত পজিটিভের দিকে যাবে, +1 এর দিকে যাবে, তার মানে হচ্ছে তত রিলেশনশিপটা পজিটিভলি স্ট্রং হবে। এর অর্থ হচ্ছে একটা যদি বাড়ে অন্যটাও বাড়বে, একটা যদি কমে অন্যটাও কমবে, মানে পজিটিভলি এটা স্ট্রেংথ বৃদ্ধি পাবে। আবার 0 থেকে যত -1 এর দিকে যাবে, এই রিলেশনশিপটা তত নেগেটিভলি স্ট্রেংথ বাড়বে। তাহলে পজিটিভ সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়লে অন্যটাও বাড়বে, এক ইউনিট এখানে বাড়লে এক ইউনিট অন্য ভেরিয়েবলেও বাড়বে, আবার এক ইউনিট যদি কমে ওখানেও এক ইউনিট কমবে। নেগেটিভ সম্পর্কে মানে হচ্ছে একটা ভেরিয়েবলের যদি এক ইউনিট বাড়ে সেখানে অন্য ভেরিয়েবলটার সেম পরিমাণ কমবে। সম্পর্কটা বোঝা গেছে? পজিটিভ সম্পর্ক মানে একটা বাড়লে অন্যটা বাড়বে, এটা হচ্ছে সমানুপাতিক হারে, বাড়লে বাড়বে কমলে কমবে। নেগেটিভ সম্পর্কের ক্ষেত্রে একটা বাড়বে, একটা যদি বাড়ে অন্যটা কমবে, একটা কমলে অন্যটা বাড়বে, এরকম সম্পর্ক। তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে? আমার এডুকেশন এবং এডুকেশনের মধ্যে যে দুটোর মধ্যে সেম সম্পর্ক হচ্ছে 1। 1 মানে হচ্ছে পারফেক্ট কোরিলেশন, নিজের সাথে নিজের সম্পর্ক একদম পারফেক্ট হবে, এটাই স্বাভাবিক। সো এডুকেশনের সাথে এডুকেশনের সম্পর্কের ভ্যালু হচ্ছে 1, +1, মানে হচ্ছে একই জিনিস দুটো। কিন্তু লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে এডুকেশনের সম্পর্ক এখানে দেখা যাচ্ছে, ভ্যালুটা কত দেখা যাচ্ছে, আমি যেমন কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা দেখবো -0.045। এটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু বলো? নেগেটিভ ম্যাম ভ্যালু। নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু এর অর্থ কি? এটা থেকে আমরা কি নেগেটিভলি ইন্টারপ্রেট করতে পারি? এডুকেশন ক্যাটাগরি বাড়লে স্যাটিসফ্যাকশন কম। ওকে, এডুকেশন যত বাড়বে মানুষের স্যাটিসফ্যাকশন তত কমবে। বিষয়টা কি তাই হয় নর্মালি? আমি স্ট্যাটিস্টিক্যাল কথাবার্তা বলছি না, আমরা হচ্ছে নর্মালি যদি চিন্তা করি যে একটা মানুষের এডুকেশন যত বাড়বে স্যাটিসফ্যাকশন তত বাড়ার কথা, আবার কমতেও পারে, অনেক ধরনের বিষয় এখানে নির্ভর করে।
কিন্তু নর্মালি যেটা হয়, এডুকেশন বাড়লে মানুষের লাইফ স্যাটিসফ্যাকশন, তার অনেক কিছু বাড়বে, লাইফ স্যাটিসফ্যাকশন বাড়তে পারে। কিন্তু আমার ডেটা বলছে বা আউটপুট বলছে যে এখানে এডুকেশন যদি বাড়ে স্যাটিসফ্যাকশন কমবে, কারণ -0.045 এখানে ভ্যালু। কিন্তু এটা ইন্টারপ্রিটেশন আমরা করলাম ঠিক আছে, কিন্তু এটা কি আসলে আমরা খুব জোর দিয়ে বলতে পারি? এই জোর দিয়ে বলার বিষয়টা, এটা হবেই, এডুকেশন বাড়লে স্যাটিসফ্যাকশন কমবেই, এই কথাটা তখনই জোর দিয়ে বলতে পারবো যখন আমার এই যে সিগনিফিকেন্স লেভেল, এই যে সিগনিফিকেন্স লেভেল, এটার মান মিনিমাম আমরা ধরি 5% লেভেল ধরি। যত বেশি সিগনিফিকেন্ট লেভেল বাড়বে আমরা তত স্ট্রংলি বলতে পারবো। আমরা মিনিমাম রেঞ্জটা ধরি 5% লেভেল সিগনিফিকেন্স, মানে 0.05। এখন এই ভ্যালুটা 0.756, এটা কি 5% লেভেলে পড়ে বা লেভেলের নিচে পড়ে? কি মনে হয়? না ম্যাম। এটা 5%-এর চেয়ে অনেক বেশি। তার মানে এই যে এডুকেশন বাড়লে লাইফ স্যাটিসফ্যাকশন কমবে, এই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। যদি এটা 5% লেভেল সিগনিফিকেন্সের সিগনিফিকেন্ট হতো বা এটা যদি নিচে থাকতো মানটা, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আমরা যেটা পেয়েছি সেটা আমরা খুব জোর দিয়ে বলতে পারি। এখন আমি আরো কয়েকটা ভেরিয়েবল যদি এখানে অ্যাড করি তাহলে দেখি কি হয়। ধরা গেল এজ অ্যাড করলাম, ইনকাম অ্যাড করলাম। এজ নর্মালি ডিস্ট্রিবিউটেড না, আমাদের এই ভেরিয়েবলটা আমরা গতদিন চেক করেছিলাম, আমরা বললাম যে অর্ডিনাল লেভেলের ডেটা অথবা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার মধ্যে আমরা স্পিয়ারম্যান দেখতে পারি। আমরা এই দুটা ভেরিয়েবল আবার যোগ করলাম, এখন আবার কোরিলেশন করে দেখি একটু। এখন দেখো তো কি হয়, এডুকেশন ক্যাটাগরির সাথে স্যাটিসফ্যাকশন লেভেল তো আগেরটাই থাকবে। এজ এর মানটা এই যে -0.546, মানে এজ যত কম মানুষের এডুকেশন তত বাড়ে। এটা একটা ধরে নাও যে এটা একটা ডেটা, মানে এটার মিনিংফুল কোনো কনক্লুশন থাকতে হবে, নট নেসেসারি। এখানে আবার দুটো স্টার আছে। এই যে নিচে আমরা একটা ফুটনোট দিয়েছি, যখন একটা স্টার থাকে তখন আমরা বলি কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট অ্যাট দ্য 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 5% লেভেলে সিগনিফিকেন্ট। যখন দুটো স্টার থাকে তখন আমরা সেটা বলি 0.01, মানে 1% লেভেলে সিগনিফিকেন্ট। স্টার যত বাড়বে আমরা তত স্ট্রংলি বলতে পারবো যে আমরা যেই রেজাল্টটা পেয়েছি সেটা অ্যাকিউরেট। তাহলে এই তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো স্টার নেই, শুধুমাত্র এডুকেশনের সাথে এই যে যেই রিলেশন সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টার আছে। তাহলে আমরা বলতে পারি যে একটা, আবার নেগেটিভলি, একটা মানুষের এজ যত কম হবে তার এডুকেশন তত বেশি হবে। এটা এই সম্পর্কটা এটাই ডিনোট করছে, যেহেতু মাইনাস সম্পর্ক, এবং এটা 1% লেভেলে সিগনিফিকেন্ট কারণ দুটো স্টার আছে। 1% লেভেল সিগনিফিকেন্স আর 5% লেভেল সিগনিফিকেন্স, এটা মানে কি বোঝায় কে জানো? 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়, বা 1% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়? জানা আছে করো? শিওর না, তবে যতটুকু মনে পড়তেছে 5% লেভেল সিগনিফিকেন্স মানে আমার ডাটাটা 5% ভুল হতে পারে, আর মানে 95% সঠিক, 5% ভুল হতে পারে। আর হচ্ছে 1% লেভেল মানে 99% সঠিক, 1% ভুল হতে পারে। এক্স্যাক্টলি। আমরা যদি ধরো 100টা কেস টেস্ট করি, হ্যাঁ, টোটাল ধরো আমরা নর্মালি কিসে মেজার করি, আমরা সবসময় 100%-এ মেজার করি, তাই না? তো 100টা কেস যদি মেজার করি, 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে বোঝায় এই যে 100টা কেসের মধ্যে 95% ক্ষেত্রে আমি যা রেজাল্ট পেয়েছি, মানে এজ কমলে এডুকেশন বাড়বে, এই যে রেজাল্টটা পেয়েছি এটা অবশ্যই তাই হবে।
মানে 95টা কেসে অবশ্যই আমি যা রেজাল্ট পেয়েছি তাই হবে। 5টা কেসে, বাকি যে 5টা কেস আছে সেই 5টা কেসে এটা হতেও পারে নাও পারে, এটা সত্য হতেও পারে নাও পারে, এটার গ্যারান্টি আমার রেজাল্টটা দিতে পারছে না। সিমিলারলি 1% লেভেলের ক্ষেত্রে 99টা কেসে আমি যেই রেজাল্ট পেয়েছি সেটাই হবে, মাত্র একটা কেসে এটা হতেও পারে নাও পারে। তাহলে কোনটা বেশি অ্যাকিউরেট এখান থেকেই বোঝা যাচ্ছে। 99টা কেসে যখন আমি বলতে পারছি যে আমার রেজাল্টটা কারেক্ট, তার মানে 1% লেভেল অফ সিগনিফিকেন্স ইজ মোর অ্যাকিউরেট দ্যান 5% লেভেল অফ সিগনিফিকেন্স। সেজন্যই এখানে স্টার হচ্ছে এই যে দুটো, এবং 1%-এর ক্ষেত্রে স্টার হয় একটা। ঠিক আছে। সেকেন্ড এই যে রিলেশনশিপটা দেখো, স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে এই যে এই ভেরিয়েবল গুলোর সম্পর্ক। লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে এডুকেশনের সম্পর্ক তো আমরা এখান থেকেই পেয়েছি। এখন লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে এজ এর সম্পর্ক কি আসছে দেখি। -0.030, বাট কোনো স্টার নেই, তার মানে এটা আমার সিগনিফিকেন্ট না, আমার এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। আবার ইনকামের দেখো, ইনকাম পজিটিভলি সিগনিফিকেন্ট, একটা স্টারও আছে। তাহলে ইনকাম যত বেশি হবে লাইফ স্যাটিসফ্যাকশন তত বেশি হবে। এটা আমরা কত পার্সেন্ট সিগনিফিকেন্সে বলতে পারছি? 5% লেভেল সিগনিফিকেন্সে বলতে পারছি। মানে 95টা কেসে মানুষের ইনকাম যত বেশি হবে লাইফ স্যাটিসফ্যাকশন তত বেশি হবে, আবার ইনকাম যদি কম হয় লাইফ স্যাটিসফ্যাকশন কম হবে। এই হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিসের আমার মেইন যে ইন্টারপ্রিটেশন, সেটা বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এইটা হচ্ছে আমরা স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। আমরা তাহলে একটু রিক্যাপ যদি করি, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কখন করি? যখন আমাদের অর্ডিনাল লেভেলের দুটো ভেরিয়েবলের মধ্যে আমার রিলেশনশিপ দেখতে চাই তখন, এবং নন নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকে তাদের ক্ষেত্রেও আমরা স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন দেখতে পারি। এখন পিয়ারসন র্যাঙ্ক কোরিলেশন কখন দেখতে পারি? যে 2 নাম্বার আমাদের কোরিলেশনটা ছিল পিয়ারসন র্যাঙ্ক কোরিলেশন, সেটা আমরা নর্মালি নর্মাল ডিস্ট্রিবিউশন যেসব ডেটার ক্ষেত্রে আছে সেগুলোর ক্ষেত্রে দেখি। এটা কিভাবে দেখি? সেম অ্যানালাইজে যে কোরিলেটে যে বাইভেরিয়েটে যে আমাদের যেই নর্মাল লেভেলের ডেটা আছে, ধরা যাক আমি ধরে নেই আমার নর্মাল লেভেলের ডেটা হচ্ছে এই যে ডিজায়ার, হায়ার স্টাডি ডিজায়ার, এটা এক্সারসাইজ আওয়ার, একটা মানুষের এক্সারসাইজ আওয়ার এপাশে নিয়ে আসলাম, ডিজায়ারটাকে নিয়ে আসলাম। আমি ধরে নিচ্ছি এগুলো ভেরিয়েবল আসলে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, কিন্তু মিনিংফুল হতে গেলে আমার সেভাবে রিসার্চটা সেভাবে গোছানো থাকতে হবে। এটা যেহেতু ডেমো ডেটা, রিসার্চটা সেভাবে গোছানো নেই, সেহেতু আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই ভেরিয়েবল গুলো আনছি, কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে এক্সারসাইজ, একটা মানুষ কত ঘন্টা এক্সারসাইজ করে পার ডে সেটা একটা দেখাচ্ছি। ডিজায়ার, হায়ার স্টাডি ডিজায়ার আছে কিনা সেটা দেখাচ্ছি। তার ওয়েট দেখাচ্ছি। ওকে, সে দিনে কতটুকু ক্যালোরি ইনটেক করে সেটা দেখাই। ওকে, এগুলো দেখালাম। তাহলে স্পিয়ারম্যানের সময় আমি কি করেছিলাম? এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের সময় কি করেছিলাম? স্পিয়ারম্যানটা সিলেক্ট করেছিলাম। এখানে দরকার নেই, আমাদের ডিফল্ট হিসেবে সফটওয়্যারে পিয়ারসনটা সিলেক্ট করাই থাকে, তাহলে আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। ভেরিয়েবল গুলো এপাশে আনবো, এনে এখানে জাস্ট পিয়ারসনে ক্লিক করে দিলে যদি ওকে দেই তাহলেই আমার চলে আসবে। এখানে কি দেখা যাচ্ছে? এক্সারসাইজ আওয়ার, আমি বলেছি যে এটা একটা ম্যাট্রিক্স আকারে আসবে। আমি যদি এই 1 বরাবর এটাকে ভাঁজ করি তাহলে এখানে যা আসবে এখানেও তাই আসবে। ঠিক আছে, তাহলে প্রথম ভেরিয়েবলটা এক্সারসাইজ আওয়ারের সাথে বাকি এই 3টা ভেরিয়েবলের সম্পর্ক। এখানে ডিজায়ার, হায়ার স্টাডি ডিজায়ারের সাথে বাকি ভেরিয়েবল গুলোর সম্পর্ক। তাহলে একটু যদি দেখি, এক্সারসাইজ আওয়ারের সাথে এক্সারসাইজ আওয়ারের সম্পর্ক, নিজের সাথে নিজের সম্পর্ক পারফেক্ট 1, তাহলে এটা আমার দরকার নেই। হায়ার স্টাডি ডিজায়ার, আমাদের কে কত ঘন্টা এক্সারসাইজ করবে তার সাথে সে হায়ার স্টাডিজ এর জন্য তার ডিজায়ার থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে কি করে না, সেই সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে কোনো সিগনিফিকেন্ট কোনো সম্পর্ক নেই, তাহলে আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন এখানে দেখা যাচ্ছে কে কত ঘন্টা এক্সারসাইজ করবে তার হিসেবে ওয়েটটা, এখানে দেখা যাচ্ছে নেগেটিভ কোরিলেশন। আবার এটা ডাবল স্টার, মানে 1% লেভেলে সিগনিফিকেন্ট।
তাহলে এখানে কি বলতে পারি? এক্সারসাইজ আওয়ার, যত বেশি ঘন্টা সে এক্সারসাইজ করবে তার ওয়েট তত কমবে, যেহেতু উল্টা উল্টা সম্পর্ক। তাহলে একজন মানুষ যত বেশি ঘন্টা এক্সারসাইজ করবে তার ওয়েট তত বেশি কমবে। এই যে এটাই এই সম্পর্কটার ইন্টারপ্রিটেশন। পরেরটার সাথে দেখি, এটাও কোনো সিগনিফিক্যান্ট নেই, তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। এই হচ্ছে আমার নর্মালি পিয়ারসন বা স্পিয়ারম্যান। ইন্টারপ্রিটেশন সবগুলোরই এক, বাট দুটো ডেটা লেভেল ভিন্ন। ডেটা লেভেল অনুযায়ী আমার কোরিলেশনের টাইপ ভিন্ন, এবং আহ, আহ, কোন কোরিলেশন কখন ইউজ করব এটা আমাকে ডিসাইড করতে হবে কোন লেভেলের আমার ডেটা আছে সেটার উপর। এবং অ্যানালাইজটা আমরা দেখলাম কিভাবে করি। কোথায় যাই? অ্যানালাইসে যে কোরিলেটে যে, যেহেতু দুটো ভেরিয়েবলের দেখছি তাই বাইভেরিয়েট সিলেক্ট করে আমার ভেরিয়েবল গুলো এখানে এনে পিয়ারসন হলে পিয়ারসন সিলেক্ট করব, স্পিয়ারম্যান হলে স্পিয়ারম্যান সিলেক্ট করে ওকে করলেই আমার আউটপুট উইন্ডোতে আমার রেজাল্ট চলে আসবে। এটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। আরেকটা কোরিলেশন ছিল পার্শিয়াল কোরিলেশন। এটাও দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখে, বাট এখানে আরেকটা থার্ড ভেরিয়েবলকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে রাখি। সেই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট রেখে সেই ভেরিয়েবলটা এমন হতে হবে যেই ভেরিয়েবলটা বাকি দুটো ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করবে। আমরা এখানে দেখি তো একটু, তিনটা ভেরিয়েবলের কথা যদি বলি, যে এক্সারসাইজ আওয়ার, ওয়েট এবং ক্যালোরি ইনটেক। ধরা যাক আমরা প্রতিদিন কতটুকু ক্যালোরি ইনটেক করব সেটা কনস্ট্যান্ট। এই ক্যালোরি ইনটেকের উপরই তো আমার এক্সারসাইজ আওয়ার, কত ঘন্টা আমি এক্সারসাইজ করব বা আমার ওয়েট কতটুকু বাড়বে বা কমবে, এটা তো আমার ক্যালোরি ইনটেকের উপর ডিপেন্ড করে। তাহলে এই ক্যালোরি ইনটেক ভেরিয়েবলটা এক্সারসাইজ আওয়ার প্লাস ওয়েটকে ইনফ্লুয়েন্স যেহেতু করছে, এই ক্যালোরি ইনটেক ভেরিয়েবলটাকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে বা কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে রাখবো। পার্শিয়াল কোরিলেশনের সাথে আমার পিয়ারসন এবং স্পিয়ারম্যান কোরিলেশনের পার্থক্য হচ্ছে এখানে একটা থার্ড ভেরিয়েবলকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে রাখি, যেই ভেরিয়েবলটা অন্য দুটো ভেরিয়েবলকে এফেক্ট করে বা ইনফ্লুয়েন্স করে। তাহলে এই কোরিলেশনটা কিভাবে করব? অ্যানালাইজে যাব, সেম কোরিলেট। এখানে আমরা বাইভেরিয়েট সিলেক্ট না করে, বাইভেরিয়েট বলতে বুঝিয়েছিলাম দুটো ভেরিয়েবলের সম্পর্ক, এখানে যেহেতু তিনটে ভেরিয়েবল আর এখানে আমি পার্শিয়াল কোরিলেশন করছি, এই যে পার্শিয়াল অপশন, এটা ক্লিক করলেই দেখো এখানে আমরা কি 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 আছে উইন্ডো গুলোতে, এগুলো আমার ভেরিয়েবল। এই ভেরিয়েবল হচ্ছে যেই দুটো ভেরিয়েবলের আমরা সম্পর্ক দেখতে চাচ্ছি, এবং কন্ট্রোল ভেরিয়েবল যেই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট বা যেই ভেরিয়েবলটার ইনফ্লুয়েন্স আছে সেটাকে এটাতে ফেলবো। তাহলে আমরা কোন তিনটা ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম? কত ঘন্টা এক্সারসাইজ করব, ওয়েট বাড়বে না কমবে সেটা, এবং ক্যালোরি ইনটেকটা প্রতিদিনের জন্য কনস্ট্যান্ট, সেজন্য এটাকে কন্ট্রোল ভেরিয়েবলের এখানে রেখে ওকে যদি ক্লিক করি তাহলেই কন্ট্রোল হিসেবে আছে ক্যালোরি ইনটেক। এখন আমাদের এই দেখা যাচ্ছে, দেখো এক্সারসাইজের সাথে ওয়েটের যে সম্পর্ক -0.993, এখানে স্টার হিসেবে দেখাবে না, বাট এই যে সিগনিফিকেন্স এখানে 0.000, এটার মানেই হচ্ছে এটা 0.1% লেভেলের সিগনিফিকেন্ট। ঠিক আছে, 0.1, আমাদের তিনটা লেভেলের সিগনিফিকেন্টের কথা বলছি, 5%, 1% এবং 0.1%। 0.1% মানে হচ্ছে 99.9% কেসে এটা অ্যাকিউরেট, এই রেজাল্টটাই আসবে। বাকি 0.1% ক্ষেত্রে এটা আসতেও পারে নাও আসতে পারে। এই যে 0.000, এটার মানে হচ্ছে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট। এখানে যদি 0.001 থাকতো তখন আমরা বলতাম এটা 1% লেভেলে সিগনিফিকেন্ট, কিন্তু যেহেতু 0.001 আছে, সো এটা হচ্ছে 0.1 লেভেলে সিগনিফিকেন্ট। এবং এটা বলছে আমরা যত বেশি ঘন্টা এক্সারসাইজ করব, যেহেতু নেগেটিভ কোরিলেশন, যত বেশি ঘন্টা এক্সারসাইজ করব আমাদের ওয়েট তত কমবে। ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? রেসপন্স করতে হবে, আমরা আছি না নাই সেটা একটু বলতে হবে। জি ম্যাম। এই হচ্ছে আমাদের কোরিলেশন অ্যানালাইসিস।
কারো কোনো কোয়েশ্চেন আছে কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে? ম্যাম বলো। হচ্ছে স্পেয়ারম্যান কোরিলেশন করলাম, তো উপরে লেখা ছিল নন প্যারামেট্রিক কোরিলেশন, এইটা আমরা যদি এক্সপ্লেন। নন প্যারামেট্রিক কোরিলেশন মানে হচ্ছে যেগুলো নন নর্মালি ডিস্ট্রিবিউটেড, নন নর্মাল ডেটার ক্ষেত্রে সেটাই হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে থাকে না সেটাই। বোঝা গেছে? জি ম্যাম। বলো, কে জানে কি বলতে চাচ্ছিলা? তাহলে বলো, আমরা আহ দুটা টপিক সম্পর্কে পড়লাম। লেভেল অফ মেজারমেন্ট, আমাকে কেউ একজন বলো ইন্টারভাল লেভেলের সাথে রেশিও লেভেলের ডেটার বেসিক ডিফারেন্স কি? প্রকৃত শূন্য থাকে, মানে আমি বলতে পারবো যে এটা দ্বিগুণ বা তিনগুণ, কিন্তু ইন্টারভালে প্রকৃত শূন্য থাকে না, এটাই। উদাহরণ দাও। ম্যাম, উদাহরণ আপনি কি? এক্সাম্পলটা দিলেন যে টেম্পারেচার যদি আমরা বলি যে আমরা হচ্ছে আহ, দুই 2 ডিগ্রি সেলসিয়াস আর 4 ডিগ্রি সেলসিয়াস আমরা মানে দ্বিগুণ এই কথাটা বলতে পারি না, কিন্তু আমরা যদি বলি যে একজনের ইনকাম 50 টাকা আর একজনের ইনকাম 25 টাকা, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে ইনকামটা হচ্ছে দ্বিগুণ দ্বিতীয় জন প্রথম জনেরটা। আচ্ছা, ট্রু জিরো থাকবে না, এটার উদাহরণ বলো। ট্রু জিরো বিষয়টা কি? ম্যাম বুঝিনি। ট্রু জিরো, আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল ইন্টারভালের ক্ষেত্রে ট্রু জিরো থাকবে না আর রেশিওর ক্ষেত্রে ট্রু জিরো থাকবে। ম্যাম ট্রু জিরো বলতে ওখানে জিরো বলতে নাই, কিছুই নাই। যেমন ইনকাম শূন্য যদি বলে তার মানে তার কোনো ইনকামই নেই। আর ইন্টারভালের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা এটা বলতে পারি না যে সেখানে কোনো টেম্পারেচারই নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমার লেভেলস অফ মেজারমেন্ট নিয়ে আলোচনা। আর কোরিলেশন অ্যানালাইসিস আমরা তিন ধরনের অ্যানালাইসিস দেখলাম। মেইনলি কোরিলেশন কি হয়, দুটো ভেরিয়েবলের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক স্ট্রেংথ, একটা বাড়লে আরেকটা, একটার ওর সাথে আরেকটার কি ধরনের ইফেক্ট, একটার চেঞ্জ আরেকটা কি ধরনের চেঞ্জ হয় সেটা দেখি। আমরা তিন ধরনের কোরিলেশন দেখলাম। স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, যেটা আমরা অর্ডিনাল বা নন নর্মাল ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে দেখি। এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট মানে হচ্ছে এই এই ডেটায় নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে না। আর একটা দেখলাম পিয়ারসন, যেখানে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সেই নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে আমরা পিয়ারসন কোরিলেশন দেখে থাকি। ফাইনালি দেখলাম পার্শিয়াল কোরিলেশন, যেখানে আমরা নর্মালি কি করি, দুটো ভেরিয়েবলের সম্পর্ক দেখি কোরিলেশনের মাধ্যমে। পার্শিয়ালে এমন একটা থার্ড ভেরিয়েবল থাকে যেটা বাকি যে দুটো ভেরিয়েবলকে আমরা মেজার করছি বা দুটো ভেরিয়েবলকে অ্যানালাইসিস করছি, সেই ভেরিয়েবল দুটোর উপর যার ইফেক্ট থাকে, এবং ওই ভেরিয়েবলটাকে, থার্ড ভেরিয়েবলটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে রেখে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে ইউজ করি। এটাই হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। আমরা অ্যানালাইজে যে কোরিলেট অপশনে যে বাইভেরিয়েট ইউজ করলে পার্শিয়াল এবং স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন পাই, এবং ওখানে পার্শিয়াল কোরিলেশন ইউজ করলে আমরা পাই হচ্ছে তোমার হচ্ছে পার্শিয়াল অপশন ইউজ করলে পার্শিয়াল কোরিলেশন করতে পারি। আর কোরিলেশনের ক্ষেত্রে স্পিয়ারম্যান যখন করব, বাইভেরিয়েটে যে আমরা যখন ভেরিয়েবল গুলো দেয়া হয়ে যাবে তখন পিয়ারসনের টিকটা উঠিয়ে দিয়ে স্পিয়ারম্যানের টিক দিয়ে দেবো, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের কোরিলেশন অ্যানালাইসিস এর কথাবার্তা। এখন আসি রিগ্রেশন অ্যানালাইসিস, আমাদের আজকের যে সেকেন্ড টপিক, সেটা রিগ্রেশন অ্যানালাইসিস কি। রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে আমরা কি দেখি? কোরিলেশনে আমরা দুটো ভেরিয়েবলের পারস্পরিক সম্পর্ক দেখি। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি দেখি বলো। জানা আছে কারো? ম্যাম, এই রিগ্রেশনের মধ্যে মূলত একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের সাথে কতটুকু নির্ভরশীল সেটা পরিমাপ করা হয়, এরকম কোনো কিছু? কোন ধরনের ভেরিয়েবল? নির্ভরশীলতা যখনই আসে তখন একটা ভেরিয়েবল অবশ্যই নির্ভর হবে, আরেকটা নির্ভর হবে না।
এই ভেরিয়েবল জি গুলোকে জি কি বলে? ম্যাম ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি। ভেরিয়েবল দুই প্রকার নির্ভরশীলতার উপর ভিত্তি করে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। নাম থেকেই এটা সেলফ এক্সপ্লানেটরি। ডিপেন্ডেন্ট মানে একজনের উপর নির্ভরশীল, তার সে চেঞ্জটা অন্য ভেরিয়েবলের উপর নির্ভরশীল। কিন্তু ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যে চেঞ্জ আসবে সেটা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট নয়। ওকে, রিগ্রেশন অ্যানালাইসিসে মেইনলি আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি চেঞ্জ হয়, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে চেঞ্জ গুলো হয় সেটার উপর কোন কোন ভেরিয়েবলের প্রভাব আছে, কতটুকু প্রভাব আছে, কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য এই চেঞ্জটা আসছে, সেই জিনিসটাই আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে দেখি। রিগ্রেশন ইকুয়েশন আমার জানা আছে? কারো জানা আছে রিগ্রেশন ইকুয়েশন কি? জানি আমরা? মেইন লেফট দেখি, আর হচ্ছে রাইট সাইডে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো রাখা হয়, আর তার সাথে একটা হচ্ছে বলছো, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো বলছো। মেম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিকও থাকতে পারে, তাই বলছি। হলো না। মেইনলি রিগ্রেশন অ্যানালাইসিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স। y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর নির্ভর করবে সেটা থাকবে রাইট সাইডে। লেফট সাইডে ইকুয়ালের লেফট সাইডে থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা যাদের উপর নির্ভর করবে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সাথে আছে আলফা প্লাস বিটা এক্স। আলফা প্লাস বিটা এক্স। আলফা কি? আলফা হচ্ছে কনস্ট্যান্ট, বিটা এক্স, এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে বিটা। y ইকুয়াল বিটা, সরি, y ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স। y ডিপেন্ড করে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, সাথে আরো অনেক জিনিস আছে যেটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যেমন আলফা কনস্ট্যান্ট। একটা উদাহরণ দেখো, আমি একটা জমিতে ধান চাষ করব, ঠিক আছে? এখন ধান চাষ করার ক্ষেত্রে আমি যদি কোনো ধরনের ফার্টিলাইজার, পেস্টিসাইড বা নিউট্রিয়েন্ট প্রোভাইড না করি, তাহলে কি আমার প্রোডাকশন হবে? কি মনে হয়? হ্যাঁ প্রোডাকশন হবে। কোনো ধরনের ইনপুট না দিলেও যদি আমি ফার্টিলাইজার বা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সাপ্লাই বা পেস্টিসাইড কোনো ধরনের ইনপুট না দিলেও একটা প্রোডাকশন কিন্তু হবে। এটাই হচ্ছে কনস্ট্যান্ট। কোনো কিছু ছাড়াই যতটুকু একা একাই হয় সেই জিনিসটাই হচ্ছে এই যে আলফা বা কনস্ট্যান্ট। y ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স। এই আলফাটা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর না, এটা কনস্ট্যান্ট, এইটুকু হবেই। হ্যাঁ, আর বিটা এক্স, এক্স তো বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটার উপর আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ নির্ভর করে। এখন কতটুকু চেঞ্জ হয়, এই যে চেঞ্জটার কথা বলছি, এক্স তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এক্স এর জন্য ওয়াই এ কতটুকু চেঞ্জ হয়, সেই কতটুকুর অ্যান্সারটাই হচ্ছে বিটা। এটাকে বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? তাহলে রিগ্রেশন ইকুয়েশনটা কি? y ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স, যেখানে আলফা হচ্ছে কনস্ট্যান্ট, কোনো ধরনের ইনপুট না হলেও, কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপ্লাই না হলেও আমার সেখানে কিছু একটা চেঞ্জ হবে, ওই কনস্ট্যান্ট অতটুকুই হচ্ছে আলফা। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে চেঞ্জ হয় সেটা আমরা দেখি রিগ্রেশনের মাধ্যমে, যতটুকু চেঞ্জ হয় সেটা হচ্ছে ওই যে বিটা। এই বিটা হচ্ছে চেঞ্জের আমার অ্যামাউন্ট
বোঝা গেছে সবাই রিগ্রেশন অ্যানালাইসিস কি? বোঝা জি গেছে? এই বাকিদেরও কথা বলতে হবে, বাকিরা শুধু দর্শক হলে তো হবে না। দুই একজনই শুধু কথা বলছি, বাকিরাও কথা বলো। আচ্ছা, আমি একটু দেখি কারা কারা আছি। রেহনুমা, আছো? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। রেসপন্স করতে হবে। জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসে আউটলাইনে ছিল আমরা 3 ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস আজকে শিখবো, ঠিক আছে? প্রথমটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন শিখবো। এই যে আমি y ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স, এই যে ইকুয়েশনটা বললাম, এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই একটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনটা, সেটাই হচ্ছে এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এই ইকুয়েশনটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতে হয়, কিভাবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে হয়। আরেকটা আছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। বাইনারি কি? বলো, বাইনারি কি? বাইনারি বুঝি না। ম্যাম 0 জিরো আর 1। 0 1 কে বলা হয় বাইনারি। এটা হচ্ছে এই দুটো ভেরিয়েবল, আমরা যখন বাইনারি লজিস্টিক রিগ্রেশন করা শিখবো তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যখন আমরা শুধুমাত্র দুটো অপশন দিয়ে মেজার করি, দুটো রেসপন্স দিয়ে মেজার করি, যেমন 0 1, এই যে জেন্ডার ভেরিয়েবলটা আছে, জেন্ডার ভেরিয়েবলটা আমরা 0 1 দিয়ে মেজার করেছি। আমার রেসপন্সটা যখন এরকম 0 1 হবে, তখন আহ সেটা যখন এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমি কনসিডার করব, তখন যেই অ্যানালাইসিসটা আমরা রিগ্রেশনে করব সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। যখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাইনারি ভেরিয়েবল হবে, তখন আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশন ইউজ করব। আর অন্যান্য ক্ষেত্রে, বাইনারি ছাড়া অন্যান্য ক্ষেত্রে নর্মালি কন্টিনিউয়াস ভেরিয়েবল যেগুলো আছে, যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে, বা এই যে আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কোরিলেশন করলাম, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা, নর্মাল রেসপন্স, যেমন এজ হতে পারে, এডুকেশন হতে পারে, এই ধরনের ভেরিয়েবল গুলো যখন থাকবে, তখন আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যখন আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট, আর যখন ডিপেন্ডেন্ট একটা এবং ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো, তখন যেই রিগ্রেশনটা সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ওকে, এখন আমরা প্রথমে দেখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন কিভাবে আমরা করব। কোথায় যাব বলো? যে কোনো ধরনের অ্যানালাইসিসের জন্য আমরা কোথায় যাব? অ্যানালাইসে। গেলাম অ্যানালাইজে। এখানে কোথায় যাব, তারপর কোথায় যাব? রিগ্রেশন। এই যে দেখো কোরিলেশনের নিচেই আছে রিগ্রেশন, এখানে যাব। এখানে গেলেই দেখো ডান পাশে কত ধরনের রিগ্রেশন আছে। লিনিয়ার, এখানে লিনিয়ার আছে, বাইনারি লজিস্টিক, মাল্টিনোমিনাল লজিস্টিক, অর্ডিনাল, প্রবিট, অনেক ধরনের। আমরা শুধু কি নিয়ে কথা বলবো? লিনিয়ারটা নিয়ে এবং বাইনারি লজিস্টিক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা একটু লিনিয়ারটাকে একটু দেখি, লিনিয়ারে কি আছে। ওপেন করলেই আমার কি আসে? এই যে আমার ভেরিয়েবল লিস্ট, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা কি করছি? আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখতে চাচ্ছি। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি আছে? একটা ভেরিয়েবল থাকবে যেটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা কি দেখতে চাচ্ছি? যে দেখি আমার ধরা যাক আমার যে ইনকাম ভেরিয়েবলটা আছে সেটা আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ইউজ করব। আমার ধরে নিলাম ইনকাম আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা যেটাকে আমরা এডুকেশন দ্বারা দেখতে চাই, যে এডুকেশনটা ইনকামের চেঞ্জে কোনো প্রভাব ফেলে কি ফেলে না, দেখলাম।
আচ্ছা, এখন কি করব? আমার ডিপেন্ডেন্ট একটা সিলেক্ট করলাম, ইন্ডিপেন্ডেন্ট একটা সিলেক্ট করলাম। আমার যেহেতু সিম্পল লিনিয়ার রিগ্রেশন তাই একটা, এখানে আর কিছু চেঞ্জ করলাম না। আমরা একটু স্ট্যাটিস্টিক্সে যাব। স্ট্যাটিস্টিক্সে যে এখানে এস্টিমেট তো আছেই, মডেল ফিট আছে, এখানে যে আর স্কোয়ার চেঞ্জ, হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে নিব। আর স্কোয়ার চেঞ্জ সিলেক্ট করে নিয়ে এখানে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক, এই যে আমরা ভেরিয়েবল গুলো সিলেক্ট করলাম, এরা একে অপরের সাথে আবার কোরিলেটেড কিনা, বা এখানে কোলিনিয়ারিটি, এগুলো আরো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, এগুলো নিয়ে ডিটেলস আমরা কথা না বলে আমরা সিলেক্ট করে রাখলাম। আর ডারবিন ওয়াটসন, এইটুকু। এগুলো সিলেক্ট না করলে হয়, তোমার দরকার নেই। এখন আমরা যেহেতু সিম্পলি ইয়ে করছি, দরকার নেই। জাস্ট এখানে এসে এস্টিমেট, মডেল ফিট এবং আর স্কোয়ার চেঞ্জ, এই তিনটা অপশন আমাদের সিলেক্ট করা থাকবে। কন্টিনিউ, জাস্ট ওকে দিয়ে দেখি কি আসে। দেখো আমার রিগ্রেশনের রেজাল্ট আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার মডেল সামারি। আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিস করি তখন এটা একটা আমার ওই যে ওয়াই ইকুয়াল আলফা প্লাস বিটা এক্স এর উপর ভিত্তি করে একটা মডেল গঠন করে। হ্যাঁ, এখানে দেখো আর আছে, আর স্কোয়ার আছে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার আছে। আমাদের কি কি দেখতে হবে এখানে? এই যে আর স্কোয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ার, এটা দেখবো। আর এই যে সিগনিফিকেন্ট এফ চেঞ্জ, এটা দেখবো। আচ্ছা, আর স্কোয়ার কি? এখানে আছে 0.280। এটাকে যদি আমরা পার্সেন্টেজে বিবেচনা করি তাহলে এটা 28% হয়। হ্যাঁ, 100 দ্বারা গুণ করলেই পার্সেন্ট আমরা এটা পাবো। তাহলে 28% আর স্কোয়ার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার যে এডুকেশন ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল এডুকেশন, এই এডুকেশনটা আমার ইনকামের যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে 100%-এর মধ্যে 28% এক্সপ্লেইন করছে, ঠিক আছে। বাকি যে পার্সেন্টেজটা আছে সেটা এডুকেশন এক্সপ্লেইন করতে পারছে না। তার মানে অন্য আরো কোনো হয়তো বা ভেরিয়েবল থাকতে পারে যারা ওই বাকি পার্সেন্টেজটুকু এক্সপ্লেইন করবে। একটা মানুষের ইনকাম কেমন হবে, এডুকেশন ভেরিয়েবলটা আমার সেটা 100%-এর মধ্যে 28% এক্সপ্লেইন করবে। এবং এটা এই যে 0.000 মানে কি বলেছিলাম, 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, তার মানে এটা হাইলি সিগনিফিকেন্ট। বাট এডুকেশন ভেরিয়েবলটা সোললি 100%-এর মধ্যে 28% আমার যে ভেরিয়েশন, আমার ইনকাম কেমন হবে না হবে সেটা এক্সপ্লেন করছে। এটা একটা বিষয় দেখলাম। অ্যানোভা টেবিলে দেখবো এই যে এফ স্ট্যাটিস্টিক্স, এফ এর মানটা আমার সিগনিফিকেন্ট কিনা। যদি এফ এর মান সিগনিফিকেন্ট না হয় তাহলে আমরা মানে এইটা নিয়ে আর ফার্দার আগাবো না, আমরা বলতে পারবো না যে এই মডেলটা সিগনিফিকেন্ট। আমার এফ এর মান 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, তার মানে আমার মডেলটা ঠিক আছে। আমার রিগ্রেশন অ্যানালাইসিস যে রেজাল্টটা দিচ্ছে সেটা ভালোভাবেই প্রেডিক্ট করতে পারছে। এখন দেখো, এই যে আমরা আলফার কথা বলেছিলাম কনস্ট্যান্ট, এটা আমরা দেখবো না। আমরা দেখবো এই যে এডুকেশন কোএফিসিয়েন্ট, আমরা ওই যে বলেছি আলফা প্লাস বিটা এক্স, বিটার মান কোথা থেকে পাবো? বিটার মান পাবো এই যে স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্ট বেটা, এডুকেশনের স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্ট বেটা 0.529। মানে আমার এডুকেশন যদি 1 ইউনিট আমি পরিবর্তন করি, আমার ইনকাম 0.529 ইউনিট বাড়বে না কমবে? বলো তো। বাড়বে। কেন বাড়বে? কারণ এটা পজিটিভ সাইন আছে তাই। এবং এটা আমরা জোর দিয়ে কখন বলতে পারবো? যখন এই যে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, আমরা সবসময় সিগনিফিকেন্ট লেভেলটা দেখবো, এটা 0.000। তার মানে আমরা জোর দিয়ে বলতে পারবো একজন মানুষের এডুকেশন যদি 1 ইউনিট বাড়াই তাহলে আমার ইনকাম 0.529 ইউনিট হারে বাড়বে, আর যদি কমাই তাহলে 0.529 ইউনিট হারে কমবে। এটাই হচ্ছে প্রেডিকশন। প্রথমে আমরা কি তাহলে দেখলাম যে কত পার্সেন্ট আমার 100% ইনকামকে এক্সপ্লেন করতে করার ক্ষেত্রে। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা তারপরে একটু ইয়ে করি, হ্যাঁ।
ওকে, আমরা তাহলে কি দেখলাম যে 100%-এর মধ্যে প্রথমে আমরা মডেল সামারি দেখবো। 100%-এর মধ্যে আমার যেই এডুকেশন ভেরিয়েবলটা আছে, ইনকামের ভেরিয়েশন করার ক্ষেত্রে 28% সেটা এক্সপ্লেন করে। আমার ভেরিয়েশনে 28% কন্ট্রিবিউশন আছে আমার ইয়ের এডুকেশন ভেরিয়েবলে, এবং এটা হাইলি সিগনিফিকেন্ট, 0.1% লেভেলে সিগনিফিকেন্ট। এবং কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বিটা কোএফিসিয়েন্ট 0.529, এবং এটাও হাইলি সিগনিফিকেন্ট। এখন সিমিলারলি আবার অ্যানালাইজে যে আমরা রিগ্রেশনে যে লিনিয়ারে যে যদি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় আমি মাল্টিপল ভেরিয়েবল অ্যাড করি, দেখলো অনেকগুলো ভেরিয়েবল অ্যাড করি, ওয়েট, এক্সারসাইজ আওয়ার সব অ্যাড করলাম, দেখা গেল এগুলো অ্যাড করলাম, ওকে দিলাম। এখন একটার জায়গায় যখন অনেকগুলো ভেরিয়েবল আমরা ইউজ করব, তখন সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন এখানে দেখো আমি এতগুলো ভেরিয়েবল অ্যাড করেছি, এখানে আর স্কোয়ার মানে হচ্ছে সবগুলো ভেরিয়েবল মিলে 0.384, 38.4% ভেরিয়েশন মানে এক্সপ্লেইন করছে আমার এই সবগুলো ভেরিয়েবল মিলে। এখন 100%-এর মধ্যে এতগুলো ভেরিয়েবল মিলে মাত্র 38.4% এক্সপ্লেইন করছে। এটা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু না, যদিও এটা সিগনিফিকেন্ট, এটা 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, মানে 1% লেভেলে সিগনিফিকেন্ট, বাট এটা খুব একটা ভালো রেজাল্ট না। কারণ আমরা প্রথমটাতে দেখলাম একটা ভেরিয়েবল দিয়ে 28%, সেখানে এতগুলো ভেরিয়েবল অ্যাড করে মাত্র 38.4% এক্সপ্লেইন করছে। তার মানে এটা বলা যায় যে যে ভেরিয়েবল গুলো আমরা কনসিডার করেছি আমার ইনকামের সাথে, সেই ভেরিয়েবল গুলো খুব একটা কোরিলেটেড না, বা খুব একটা আহ না, জুৎসই না, আমার ভেরিয়েবল সিলেকশনে ভুল ছিল। এবং এখানে দেখো অ্যানোভার ক্ষেত্রেও এটা সিগনিফিকেন্ট লেভেলটা খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। কোএফিসিয়েন্টের ক্ষেত্রে দেখি, এখানে মাত্র দেখা যাচ্ছে দুটো ভেরিয়েবল মাত্র সিগনিফিকেন্ট, দুটো ভেরিয়েবল টিকেছে, এবং এটা দুটোই পজিটিভ ইয়ে। আর বাকিগুলোর সিগনিফিকেন্ট ভ্যালু দেখো 0.4, 0.4, 0.3, এগুলো কোনোটাই সিগনিফিকেন্ট না। শুধুমাত্র এডুকেশন এবং স্যাটিসফ্যাকশন ইন লাইফ, এটা 1% লেভেলে সিগনিফিকেন্ট। তাহলে এই আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যেই এক্সপ্লানেশন সেটা। এখন আমরা তো দেখলাম যে এই সবগুলো ভেরিয়েবল মিলে আমার 38.4% এক্সপ্লেইন করেছে, যার মধ্যে মাত্র দুটো সিগনিফিকেন্ট। এখন আমি দেখতে চাই যে এই দুটো ইন্ডিভিজুয়ালি কতটুকু আমার এক্সপ্লেইন করছে, ইন্ডিভিজুয়ালি ইনকামের ভেরিয়েশনে কতটুকু এক্সপ্লেইন করছে, এটা আলাদা আলাদা ভাবে দেখতে চাই। এখানে তো আমরা সবগুলোর একসাথে কতটুকু এক্সপ্লেইন করছে সেটা দেখেছি, তাই না, 38.4। আমি দেখতে চাই যে ইন্ডিভিজুয়ালি এই যে সিগনিফিকেন্ট ভেরিয়েবল গুলো আছে সেগুলো কতটুকু এক্সপ্লেইন করে। তাহলে আবার আমরা অ্যানালাইসে যাব, যে রিগ্রেশনে যাব, লিনিয়ারে যাব, আমার যা সিলেক্ট তাই থাকবে, কিন্তু আমার সিগনিফিকেন্ট ছিল মাত্র দুটো, সেই দুটো রেখে বাকিগুলোকে আমরা এখান থেকে বের করে দেব। তাহলে আমার কোনটা কোনটা ছিল, এডুকেশন ছিল এবং স্যাটিসফ্যাকশন লেভেল ছিল। এখানে মেথডটা এন্টার সিলেক্ট করা ছিল প্রথমটাতে, আমরা যখন প্রথম স্টেপ করি তখন শুধু এন্টার সিলেক্ট ছিল, কিন্তু এখানে আমরা যখন ইন্ডিভিজুয়াল লেভেলের কন্ট্রিবিউশন দেখব তখন এখানে মেথডটা স্টেপ ওয়াইজ করে দেব, এন্টারের জায়গায় স্টেপ ওয়াইজ করে দেব। স্ট্যাটিস্টিক্সে আর স্কোয়ার চেঞ্জটা সিলেক্ট করে কন্টিনিউ যদি করি, ওকে চাপলেই এই যে আমার ইন্ডিভিজুয়াল লেভেলে কে কতটুকু এক্সপ্লেইন করছে সেটা আসছে। তাহলে এডুকেশন করছে 28% এবং লাইফ স্যাটিসফ্যাকশন করছে 8.1% লেভেল, মানে 1% কন্ট্রিবিউট করছে আমার ইনকামকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে। তাহলে এই আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমরা দুটো স্টেপে করলাম, প্রথম স্টেপটা দুটোর ক্ষেত্রেই একই, কিন্তু এখানে যেহেতু আমরা দুটোর আলাদা আলাদা কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছিলাম না, সেজন্য আবার সেই অ্যানালাইসিস যে শুধুমাত্র সিগনিফিকেন্ট ভেরিয়েবল গুলোকে রেখে বাকিগুলোকে বের করে দিয়ে আমরা স্টেপ ওয়াইজ মেথডটা শুধু এন্টারের জায়গায় স্টেপ ওয়াইজ করে দিলেই আমার ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, এই যে আর স্কোয়ার চেঞ্জ মডেল সামারিতে আর স্কোয়ার চেঞ্জে এই পার্সেন্টেজটা দেখলেই এডুকেশন এবং স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন কতটুকু
আমার এক্সপ্লেইন করছে সেই বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। বোঝা গেছে? জি ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? রেসপন্স করো, কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম ম্যাম অ্যানোভাটা যদি আবার একটু বলতেন। অ্যানোভা বেসিক্যালি এখানে এই যে এফ স্ট্যাটিস্টিক্স এর মান ডিনোট করে। এটা অ্যানোভার ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই এফ এর মান আছে না, এফ টেবিল থেকে এফ এর মান দেখি অ্যানোভা দিয়ে। এইখানে এই সিগনিফিকেন্স লেভেলটা অবশ্যই এই আমার মডেলটা কতটুকু মডেলটার ফিটনেস আছে বা মডেলটা কতটুকু এই যে আমরা বলছি যে 38% আমার এক্সপ্লেইন করছে, এটা কতটুকু যুক্তিযুক্ত, এই বিষয়টাই আমরা জাস্ট এফ এর মানটা যখন যখন সিগনিফিকেন্ট হয় হাইলি, তখনই শুধু আমরা বলতে পারি যে 38% বা 33% আমার এক্সপ্লেইন করছে। এটাই হচ্ছে অ্যানোভার কাজ। মডেলটার ফিটনেস দেখা হয় এফ এর ভ্যালুর মাধ্যমে। বোঝা গেছে? জি ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে আমাদের লাস্ট টপিক বাইনারি লজিস্টিক রিগ্রেশন। বাইনারি বলতে বুঝিয়েছি যেই রেসপন্স গুলো 0 এবং 1-এ আসে, ইয়েস অর নো। বাইনারি ভেরিয়েবলের অল্টারনেটিভ নাম হচ্ছে, আমরা যেমন এই ভেরিয়েবল গুলো দেখো, এগুলো কিন্তু নিউমেরিক্যাল ভেরিয়েবল, কিন্তু রেসপন্স যখন ইয়েস এবং নো, 0 এবং 1 দুটো মাত্র রেসপন্সের মাধ্যমে, 0 এবং 1-এর মাধ্যমে হবে, তখন সেটাকে আমরা বলছি বাইনারি ভেরিয়েবল। এখন একটু চিন্তা করো যে এই যে আমার এই লাস্টের দুটো ভেরিয়েবল দেখো, স্টাডি আওয়ার এবং এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এখানে মেইনলি পাস এবং ফেল। এই রেসপন্স, 0 রেসপন্স মানে ফেল এবং পাস রেসপন্স মানে সরি 1 রেসপন্স মানে পাস। একজন মানুষ কত ঘন্টা স্টাডি করে তার উপর পাস ফেইলের উপর কোনো প্রভাব ফেলে কিনা সেটা দেখার জন্য আমি এই দুটো ভেরিয়েবল ক্রিয়েট করেছি। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে পাস এবং ফেল, যেটা রেসপন্স নিয়েছি 0 এবং 1-এ। এটাকে বাইনারি ভেরিয়েবলও বলে, আবার এটাকে ডামি ভেরিয়েবল বলে, ডাইকোটমাস ভেরিয়েবল বলে, অনেক নাম আছে। এটা নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবে। বাইনারি ভেরিয়েবল বা বাইনারি রেসপন্স বলতে ইয়েস অর নো, 0 1 এগুলোকে বোঝায়। যেই সব ভেরিয়েবল আমরা শুধুমাত্র 0 এবং 1 রেসপন্সের মাধ্যমে মেজার করি সেগুলোকে আমরা বলি বাইনারি ভেরিয়েবল বা ডামি ভেরিয়েবল বা ডাইকোটমাস ভেরিয়েবল। তাহলে স্টাডি আওয়ার এই যে পাস এবং ফেইলের উপর কোনো প্রভাব ফেলে কিনা এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। যখন আমার রিগ্রেশন অ্যানালাইসিসে ভেরিয়েবল গুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাইনারি ভেরিয়েবল হবে, আমরা কিন্তু বাইনারি ভেরিয়েবলকে লিনিয়ার রিগ্রেশনে আমরা এন্টার করতে পারবো না, ঠিক আছে? তো বাইনারি ভেরিয়েবলের জন্য যে রিগ্রেশন অ্যানালাইসিস আমরা ইউজ করি সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। অ্যানালাইসিস যাব, রিগ্রেশনে যাব, এই যে বাইনারি লজিস্টিক এখানে সিলেক্ট করব, করে আমি আবার রিসেট দেই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই যে এটা আমার পাস ফেল, এটা আমরা ডিপেন্ডেন্ট এইভাবে নাম দিয়েছি, এটাকে আমরা ডিপেন্ডেন্টের এখানে দিলাম। আর কত ঘন্টা স্টাডি করবে সেটা আমরা এই যে ব্লক এইখানে দিলাম। এখানে যে আমি দেখি ক্যাটাগরিক্যালে কিছু, আমার যেহেতু কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমার নেই, ক্যাটাগরিক্যাল মানে অর্ডার বা ক্যাটাগরি আছে, আমার স্টাডি আওয়ারে আমি এটা ঘন্টায় মেজার করেছি, কোনো ক্যাটাগরি নেই, তাহলে আমার এখানে দরকার নেই। অপশনে যে দেখি কিছু ইয়ে করা যায় কিনা, অপশনে যে আচ্ছা এইটা আমরা একটু সিলেক্ট করে দেই, আর এখানে 95% লেভেল আমরা দেখবো, সেই এই দুটো জাস্ট সিলেক্ট করে দিলাম। হসমার লেমশো, গুডনেস অফ ফিট, আর হচ্ছে সিএল ফর মানে কনফিডেন্স লেভেল 95%, মানে আমরা দেখতে চাচ্ছি মিনিমাম 5% লেভেলে সিগনিফিকেন্ট হতেই হবে। কন্টিনিউ দিয়ে জাস্ট ওকে করব। এই যে অনেক কিছু আসবে আমার, হ্যাঁ আমি টোটাল দেখা যাচ্ছে এই যে এখানে আমার বলছে আমি ফেল ধরেছি, যারা 0 রেসপন্স করেছে তারা ফেল, যারা পাস করেছে তাদেরকে 1-এ ধরেছি। এখানে দুটো ব্লক আসবে দেখো, ব্লক 0 এবং ব্লক 1। ব্লক 0 বা বিগিনিং ব্লকে আমার যেই
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে মানে স্টাডি আওয়ার, সেটাকে ছাড়াই আমি একটা প্রেডিকশন করেছি, সেটাকে ছাড়া এই প্রেডিকশনটা আসে। আমাদের কনসার্ন এটা না, আমাদের কনসার্ন হচ্ছে এই যে ব্লক 1 এটা, ঠিক আছে? ব্লক 1-এ আমরা কি কি দেখব? এই যে আমার লিনিয়ার রিলেশনে, লিনিয়ার রিগ্রেশনে যেমন একটা মডেল সামারি ছিল, এখানেও আমার মডেল সামারি থাকে। হ্যাঁ, এখানে আমরা মেইনলি দেখবো এই যে ন্যাগেল কার্ক আর স্কয়ার, এটার মান যত বেশি হবে মডেল ফিট তত বেশি। তাহলে এখানে দেখা যাচ্ছে কত 65.3% এক্সপ্লেইন করে আমার স্টাডি আওয়ার যে পাস ফেইলের উপর একটা তার প্রভাব আছে, এটা 65.3%। এটা ভেরি খুবই একটা মোটামুটি স্ট্রং ধরনের বা মডারেটলি স্ট্রং ধরনের একটা প্রেডিকশন, ঠিক আছে? এই যে হসমার লেমশো টেস্ট, এটাও দেখাচ্ছে সিগনিফিকেন্ট কততে, 0.680। আমার দেখার কথা হচ্ছে এই যে আমার এই ভেরিয়েবল ইন ইকুয়েশন, তার আগে দেখবো এই ক্লাসিফিকেশন টেবিল। আমরা দুটো ক্লাস দেখেছিলাম, ফেইল এবং পাস। এখানে 86.2% কেসে দেখাচ্ছে যে যারা স্টাডি আওয়ার যাদের বেশি ছিল তারা বেশি পাস করেছে, এবং এই ক্ষেত্রে আবার 85.7% কেসে দেখাচ্ছে যাদের স্টাডি আওয়ার বেশি ছিল তারা ফেল করেছে। আমরা কনসিডার করবো এই যে পাস করেছে, এটা 86.2% কেসে দেখা যাচ্ছে যে আমাদের যাদের স্টাডি আওয়ার বেশি ছিল তারা বেশি পাস করেছে। এখন এইখানে আসি ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন। আমরা নর্মালি কি দেখি, এই যে বিটা ভ্যালু দেখি 0.952, তার মানে স্টাডি আওয়ার 1 ইউনিট চেঞ্জ হলে বা 1 ইউনিট বাড়ালে আমাদের যে পাশ করার প্রবণতা, যেহেতু আমার পাশের পার্সেন্টেজ বেশি ছিল, তাহলে আমরা এটাকেই কনসিডার করবো পাশ করার প্রবণতা 0.952% বেড়ে যায়, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখবো, সেটাকে বলা হয় অড রেশিও। অড রেশিও আমরা কোথা থেকে দেখি? এই যে এক্সপোনেনশিয়াল বিটা, এই যে এই ভ্যালুটা, এটাকে বলা হয় অড রেশিও। এটা যখন 1-এর চেয়ে গ্রেটার হবে তখন আমরা বলবো যে এটা পজিটিভ প্রবাবিলিটি আছে বা পজিটিভলি স্ট্রেংথ আছে। আমরা যেই কথাটা বলছি যে 1 ইউনিট স্টাডি আওয়ার বাড়ালে আমার পাস করার প্রবণতা 0.952 ইউনিট বাড়বে, এটা পজিটিভলি প্রবাবিলিটি এটার বেশি, মানে অনেক বেশি। 1-এর চেয়ে বেশি হওয়া মানে এটা পজিটিভ সাইন নির্দেশ করে যে আমার অবশ্যই স্টাডি আওয়ার বাড়ালে পাস করার প্রবণতা বেড়ে যাবে। এটা 1-এর চেয়ে যত বেশি হবে আমার মানটা তত বেশি, আমি তত প্রবাবিলিটি বেশি যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়ালে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়বে। আবার এই যে সিগনিফিকেন্ট লেভেলটাও 0.1% লেভেলে সিগনিফিকেন্ট। তাহলে এখানে আমরা মেনলি তিনটা জিনিস আসলে দেখেছি, তিনটা না চারটা। প্রথমত মডেল সামারি দেখি, মডেল সামারি দেখি যে আমরা যে ভেরিয়েবলটা কনসিডার করেছি সেটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতটুকু এক্সপ্লেন করে। ন্যাগেল কার্ক আর স্কয়ারের মাধ্যমে আমরা এটা দেখি, যেটা যেখানে দেখা যাচ্ছে 0.653 মানে 65.3% আমার এক্সপ্লেন করে। আমার হোসমার এন্ড লেমশো টেস্টেও সিগনিফিকেন্ট লেভেল দেখা যাচ্ছে 0.680। আর এখানে ক্লাসিফিকেশন টেবিলে আমরা যেহেতু দুটো ক্লাস দেখেছি, ফেল এবং পাস, এখানে দেখা যাচ্ছে পাশের প্রবণতাটা স্লাইটলি বেশি 86.2। তাহলে ভেরিয়েবল ইন ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে 1 ইউনিট যদি আমার স্টাডি আওয়ার বাড়ে আমার পাস করার প্রবণতা বাড়ে 0.952 ইউনিট, যেটা আরো বেশি আমার প্রবাবিলিটি বেশি আমরা বলতে পারি অড রেশিওর মাধ্যমে। যেটা 1-এর চেয়ে যখন বেশি, তার মানে 1 থেকে যত উপরের দিকে যাবে আমার অড রেশিও তত বাড়বে, মানে হচ্ছে আমার প্রবাবিলিটি পজিটিভলি আমি তত বেশি করে বলতে পারি। যখন সেটা মাইনাসের দিকে যাবে বা 1-এর 0 থেকে এদিকে এসে -1-এর দিকে যাবে, তখন আবার আমরা বলবো যে নেগেটিভ প্রবাবিলিটি, ঠিক আছে? এই হচ্ছে আমার বাইনারি লজিস্টিক রিগ্রেশন। তাহলে আমরা কিভাবে করলাম আরেকবার যদি দেখি, অ্যানালাইজে যাব, রিগ্রেশনে যাব, যে বাইনারি লজিস্টিকে যাব, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এখানে দিব, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এখানে দিব, দিয়ে অপশনে যে
এই যে কনফিডেন্স লেভেল 95% এটা ক্লিক করব, হসমার লেমশো গুডনেস অফ ইট এটা ক্লিক করব, কন্টিনিউ দেব, এখানে এন্টার ওকে দেওয়ার আমি সোজাসুজি এগুলো কোনো কিছু দেখার দরকার নেই, আমি এখানে ব্লক 0 এবং ব্লক 1 আছে, আমাকে নর্মালি দেখতে হবে ব্লক 1 এর রেজাল্ট। এখানে আমরা মডেল সামারি দেখবো, ন্যাগেল কার কার স্কোয়ারের ভ্যালুটা দেখবো, এটা যত বেশি হবে 1 এর দিকে যাবে তত আমার মডেল বেশি গুড মানে ফিট বলতে পারবো। হসমার লেমশো টেস্টের সিগনিফিকেন্ট লেভেল দেখবো এবং হচ্ছে ক্লাসিফিকেশন টেবিলে আমরা দুটো ক্লাস বিবেচনা করি, কোন ক্লাসটা বেশি সেই ক্লাসটাকে ধরে আমার ইন্ডিপেন্ডেন্ট বাড়ালে ডিপেন্ডেন্ট বাড়বে কি কমবে সেটা আমরা ডিফাইন করব। আর একটা জিনিস অড রেশিও আমাকে দেখতে হবে, এটা যত 1 থেকে উপরের দিকে যাবে 1 এর চেয়ে গ্রেটার হবে, আমরা বলতে পারবো যে পজিটিভ প্রবাবিলিটি আছে যে আমরা যেই রেজাল্টটা প্রেডিক্ট করছি, বিটা যেই মানটা প্রেডিক্ট করছি সেটার পসিবিলিটি বা প্রবাবিলিটি তত হওয়ার চান্স বেশি। এই হচ্ছে আমার বাইনারি লজিস্টিক রিগ্রেশন। আমাদের আজকের সেশনের এগুলোই মূলত পড়াশোনা। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কি আছি? জি ম্যাম। জি ম্যাম। বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি বুঝতে পেরেছি? চুপ করে থাকা মানে আমরা কিছুই বুঝি নাই, শুধু আমি একা একাই কথা বলে গেছি। ম্যাম বুঝেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? কথা বলতে হবে, কথা না বললে কিভাবে হবে? আচ্ছা চ্যাটে বলছি, বুঝছি ম্যাম, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এই যে এতক্ষণ 1.5 ঘন্টা ধরে বক বক করলাম দেখালাম, এগুলো কোনোটাই কোনো কাজে লাগবে না যদি আমরা নিজেরা প্র্যাকটিস না করি। আম, এগুলো শিখে আসলে যদি ইমপ্লয় করতে না পারি বা হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করতে না পারি তাহলে আসলে কোনো লাভ নেই। তো আমার ইয়ে থাকবে, আমরা ক্লাস রেকর্ডিং যেহেতু দিয়ে নেই, আমরা এটা আবার রিক্যাপে দেখবো, পারলে নিজে নিজে প্র্যাকটিস করবো। আমি ডেমো ডেটাটাও দিয়ে দেই, নিজে নিজে প্র্যাকটিস করব প্রত্যেকটা টেস্ট কিভাবে করা হচ্ছিল, কোন কোন স্টেপ ফলো করেছি, কোন কোন বিষয় এক্সপ্লেইন করতে কি কি আমি ইউজ করেছি, রেকর্ডিংটা আবার বারবার করে দেখবো, দেখে এগুলো একটু বোঝার চেষ্টা করব, প্লাস নিজে নিজে আমরা এগুলো প্র্যাকটিস করব। আদারওয়াইজ আমি যে এতক্ষণ ধরে কথা বলছি আমার কোনো লাভ হবে না, বা তোমাদের এখানে এতক্ষণ সময় নষ্ট করার কোনো লাভ নেই, ঠিক আছে? সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। কারো যদি কোনো কথা না থাকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ সবার জন্য।